শবনৃত্য পর্ব সংখ্যা ২। লেখনীতে অনিদ্রিতা আঁখি। খুনি, তুমি খুন করেছো। তুমি আমার হ্যাপিনেসকে মেরে ফেলেছো। তুমি খুব পচা, খুব। তোমাকে আমি কোনোদিনও ভালোবাসবো না। সান ফ্রান্সিসকোর এক নিঃশব্দ অথচ অভিজাততম কোণে দাঁড়িয়ে আছে এক প্রাসাদ, যা দূর থেকে যেন রহস্যের আড়ালে মোড়ানো, এক অলৌকিক শিকারীর মতো। চারিপাশের অরণ্য ঘন সবুজ আচ্ছাদনে ঢেকে আছে। পাহাড়গুলো যেন কোমল অথচ প্রাচীন আলিঙ্গনে তাকে আঁকড়ে ধরে রেখেছে। দূরের কুয়াশা আকাশের সীমান্তে মিলেমিশে গিয়ে বাড়িটাকে ভাসমান এক রাজপ্রাসাদের মতো দেখায়। প্রাসাদটির নাম লিও ব্ল্যাকথর্ন, শক্তি, অধিপতি এবং রহস্যের প্রতীক। বাড়ির বাহ্যিকভাবে 10 তলা হলেও এর কাঠামো অনন্য। নিচতলার কোনো অস্তিত্ব নেই। বিশাল ইস্পাত ও কংক্রিটের পিলারগুলোর উপরে ভর করে প্রাসাদটি ভেসে আছে, আর একটি মাত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন এলিভেটরের উপরে পৌঁছানোর পথ। 8 থেকে 10 তলা পর্যন্ত উঠে গেলে মনে হয় মানুষ অরণ্যের মাথা ছাপিয়ে অন্য কোনো এক জগতে প্রবেশ করছে। 10 তলার উপরে ছাদের একপাশে ঝুলন্ত সুইমিং পুল, তার নিস্তরঙ্গ জলে আকাশের প্রতিবিম্ব নাচছে। পাশের লাউঞ্জ চেয়ারগুলো যেন স্বর্গীয় বিশ্রামের আহ্বান জানাচ্ছে। প্রাসাদটিকে ঘিরে রয়েছে এক অদৃশ্য অথচ ভয়ঙ্কর দুর্গের মতো নিরাপত্তা বলয়। বাইরে থেকে দেখলে মনে হয় নিস্তব্ধতা, অথচ ভেতরের প্রতিটা ইঞ্চি শ্বাসরুদ্ধকর নজরদারির ফাঁদে বন্দি। ছায়ার আড়ালে নিঃশব্দে ঝিলিক দিচ্ছে ইলেকট্রনিক সেন্সর। দেওয়ালের কোণ ঘেঁষে চোখ ঠান্ডা করে মেলে আছে হাই রেজুলেশন ক্যামেরা। রাতের অন্ধকারে অদৃশ্য আলোর মতো ছড়িয়ে থাকা লেজার স্ক্যান যেন প্রতিটি পদক্ষেপকে শিকারের মতো তাড়া করছে। এক ফোঁটা ভুল হলেই বিপদ অবশ্যম্ভাবী। আকাশে কয়েকটি ড্রোন ধীরে ঘুরছে, তাদের ছোট্ট লেন্সের চোখ প্রাসাদের চারিপাশের সীমান্তে তাকিয়ে। অরণ্য, পাহাড়ি ঢাল এবং জঙ্গলের ঘন ডালপালা সবকিছু নজরে রাখছে। প্রধান ড্রোন প্রাসাদের চারিপাশে ঘুরে প্রতিটি কোণে কোণে নজর রাখে। সাপোর্ট ড্রোন সীমান্তের বাইরের জঙ্গলের ভেতর অনাহত প্রবেশকারীর সম্ভাব্য পথ পরীক্ষা করছে, আর রিজার্ভ ড্রোনটি স্ট্যান্ড বাই অবস্থায় অপেক্ষা করছে। হঠাৎ কোনো অস্বাভাবিকতা ধরা পড়লেই তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে। লিওস ব্ল্যাকথর্নের চারিপাশে দাঁড়িয়ে আছে পাহাড়সম দেহ কালো পোশাকধারী প্রহরীরা। তাদের নিস্তব্ধ উপস্থিতি যেন ভাস্কর্যের মতো স্থির, অথচ ভেতরে লুকিয়ে আছে বজ্রপাতের মতো দ্রুত সক্রিয় হওয়ার প্রস্তুতি। হাতে চকচকে রাইফেল, কানে ছোট ইয়ারপডস, আর চোখে জেগে আছে অদম্য সতর্কতা। প্রাসাদের ছাদ ও টাওয়ারের প্রান্তে অবস্থান করছে স্নাইপাররা। তাদের চোখ শীতল, নির্ভুল, শিকারীর মতোই। ট্রিগারের কাছে আঙুল স্থির। দূরের প্রতিটি নড়াচড়া তারা মাপছে নিস্তব্ধ নিঃশ্বাসে, যেন যে কোনো মুহূর্তেই অদৃশ্য রেখাগুলো ছিঁড়ে যাবে অন্ধকারে। এমনকি লিওস ব্ল্যাকথর্নকে ঘিরে থাকা জঙ্গলের ঘন ডালপালার আড়ালেও স্নাইপাররা লুকিয়ে আছে। নিস্তব্ধ ছায়ার ভেতর থেকে তাকিয়ে আছে মৃত্যুর অদৃশ্য চাহনিতে। পুরো পরিবেশ যেন বলে দিচ্ছে এই প্রাসাদের কাছে যাওয়া মানেই মৃত্যুর সাথে খেলা। এখানে নেই কোনো প্রতিবেশী, নেই কোনো মানব কোলাহল, শুধু প্রকৃতি, পাহাড়, অরণ্য এবং তার মাঝখানে গড়ে ওঠা এক গোপন সাম্রাজ্য, লিওস ব্ল্যাকথর্ন। দূরে পাহাড়ের বুক চিরে গড়িয়ে পড়ছে একটি সরু ঝর্ণা। তার কলকল ধ্বনি ভোরের নিস্তব্ধতা ভেদ করে পৌঁছে প্রাসাদের কানে। প্রকৃতির এই নীরব সঙ্গীত এক অলৌকিক ঘোর সৃষ্টি করে। প্রবেশদ্বারের কালো পথের প্রশস্ত চত্বর এবং জানালার ফাঁক দিয়ে দেখা যায় নিচে ঝর্ণাধারার ক্ষীণ প্রবাহ, একটি নীরব সুর যা শুনলে শহরের সকল কোলাহল হারিয়ে যায় হৃদয়ের নিভৃতে কোণে। লিওস ব্ল্যাকথর্নের এখানে প্রতিটি পদক্ষেপে শাসনের ছায়া, প্রতিটি নিঃশ্বাসে রহস্য, প্রতিটি নিঃশব্দ কোণে শক্তি। এটি কোনো সাধারণ বাড়ি নয়, এটি গোপন এক সাম্রাজ্য। বেলা তখন প্রায় 12টা। সান ফ্রান্সিসকোর শহরের এক এলাকায় পাহাড়ি ঢালে সূর্যের সোনালি রোদ ঝরে পড়ছে ঢেউয়ের মতো, আর সেই আলো এসে নিঃশব্দে আছড়ে পড়ছে লিওস ব্ল্যাকথর্ন অগ্নিপরীক্ষিত প্রাসাদ সদৃশ্য পাথরের দেওয়ালে। সূর্যের সেই ঝলমলে আভা পেন্ট হাউসের মাস্টার বেডরুমের ভারী মখমলি পর্দা ভেদ করে
ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু কোনো অদৃশ্য বাধায় যেন বরাবরের মতোই থেমে যায়। যেন আলো নিজেই জানে এই ঘরের মধ্যে তার স্থান নেই। ঘরের মাঝখানে এক বিশাল রাজকীয় বিছানায় ঘুমিয়ে আছে এক বলিষ্ঠ যুবক, লিওনার। তার ঘন এলোমেলো কালো চুল ছড়িয়ে আছে ধূসর কালো বালিশে। শরীর জন্য অনামৃত ত্বকের ওপর পড়েনি এক ফোঁটাও আলো। সে যেন নিজেই এক অন্ধকারের ছায়া, যার আলো প্রয়োজন নেই। তার পরনে কেবল কালো 3/4 প্যান্ট। আজ থেকে তোমাকে আর আমি কোনোদিন ভালোবাসবো না, পচা তুমি। তুমি খুনি, হ্যাপিনেসকে কেড়ে নিয়েছো, খুনি। স্বপ্নের গভীর থেকে ভেসে আসা সেই কণ্ঠ পুতুলের মতো দেখতে এক বাচ্চা মেয়ের। কণ্ঠের অভিমানের চেয়ে বেশি ঘৃণা, আর ঘৃণার ভেতরে জমে থাকা ভয়। লিওনার বিরক্ত হয়ে বালিশ দিয়ে কান চেপে ধরে, কিন্তু কণ্ঠ থামে না। বারবার ফিরে আসে একটা কথা, একই ক্রোধ, একই অভিশাপ। এই দুঃস্বপ্ন থেকে মুক্তি দেয় হঠাৎ এক ভাইব্রেট করে ওঠা মোবাইল ফোন। লিওনারের স্বপ্ন ভেঙে যায়। সে চোখ না মেলে বিরক্ত ভঙ্গিতে হাত বাড়িয়ে ফোন খুঁজে পায় বালিশের পাশে। কানে ভেসে আসে এক নরম অথচ শঙ্কাভেজা কণ্ঠস্বর, স্যার, হ্যাভেন্ট ইউ ওয়াক আপ ইয়েট? কণ্ঠস্বরটি নরম শ্রদ্ধাশীল, কিন্তু তাতে মিশে আছে এক অজানা কাঁপুনি। লিওনারের ঠোঁটে খেলে যায় এক রহস্যময় অস্পষ্ট অস্বস্তির ছায়া। চোখ না মেলেই সে ঘুম জড়ানো গলায় অস্পষ্ট কিছু বলেই ফোনটা কেটে দেয়। ধীরে ধীরে সে শরীরের ওপর ছড়ানো ধূসর কালো ব্ল্যাঙ্কেট সরিয়ে উঠে বসে। লিওনার চারিপাশে তাকায়, এক অদ্ভুত অতীতের কুয়াশা। অনেকদিন পর সে আবার এই ধরনের স্বপ্ন দেখল। সে হঠাৎ বিড়বিড় করে বলে উঠল, হ্যাঁ, আমি খুনি। আর এই লিওনারের কোনো ভালোবাসার প্রয়োজন নেই, বিশেষ করে তোর কাছ থেকে তো নাই। এটা ভালো তুই আর কোনোদিন আমার সামনে যেন না পড়িস, কারণ সেই দিন আমি নিজেও জানি না আমি কি করে ফেলবো। তারপর সে পাশের টেবিল থেকে রিমোট কন্ট্রোল তুলে নেয়। এক বোতাম চাপ দিতেই সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে পর্দাগুলো শব্দহীন হয়ে সরে যেতে থাকে, আর ফ্লোর টু সিলিং কাচের জানালা দিয়ে দৃশ্যমান হয় পাহাড়ের ঢালে নেমে থাকা এক সরু ঝর্ণা। ঝর্ণার পেছন থেকে আসা সূর্যের আলো লিওনারের চোখে পড়তেই সে চোখ টিপে ফেলে। হ্যাজেল চোখ জোড়া একটু কুঁচকে ওঠে। সে এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে নেয়। বেডরুমের পাশে থাকা ছোট্ট ওয়াক ইন ক্লোজেট থেকে কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। কয়েক মিনিট পরে ফ্রেশ হয়ে বের হয়। পরনে হালকা ধূসর রঙের জগার প্যান্ট। নিশ্চিদ্ধ নীরবতা আর ধীর গতির শীতল বাতাসে মোড়ানো দুপুরটা যেন এক অন্যরকম রহস্যে ঘেরা। সান ফ্রান্সিসকো এখন বসন্ত ঋতুর কোমল আলিঙ্গনে। আকাশে উজ্জ্বল রোদ থাকলেও বাতাসে এক অব্যক্ত শীতলতা। চারিপাশে ছড়িয়ে আছে হালকা ঠান্ডা নির্মল বাতাস। লিওনার পেন্ট হাউসের মাস্টার বেডরুমের পাশে অবস্থিত ব্যক্তিগত জিম রুমের দিকে চলে গেল। এই পেন্ট হাউসের সব থেকে নিঃশব্দ কিন্তু প্রাণবন্ত কক্ষ। কাচে ঘেরা দেওয়াল আর ধূসর কালো মার্বেল মেঝে কক্ষটিকে আধুনিক ও মার্জিত করেছে। চারিপাশে সাজানো আছে উচ্চমানের ব্যায়াম সরঞ্জাম, বারবেল র্যাক, স্মিথ মেশিন, কেবল সিস্টেম, ট্রেডমিল, রেজিস্ট্যান্স ব্যান্ড, ওয়েট বেঞ্চ এবং অন্যান্য প্রশিক্ষণ উপকরণ। পাঞ্চিং ব্যাগের ঠিক সামনে এসে থামে লিওনার। তার চোখ শান্ত, ভেতরে কী চলছে বোঝার উপায় নেই। সে ধীরে ধীরে নিচু হয়ে বেছে নেয় তার র্যাপিং গ্লাভস, কালো ও লাল রঙের মাঝারি মোটা কাপড়ের হাতবন্ধনী। সে প্রথমে ডান হাতটি সামনে তোলে, শিরাগুলো ফুলে উঠেছে, পেশি রূপরেখা স্পষ্ট। তারপর ধীরে ধীরে র্যাপার জড়াতে শুরু করে। আঙুলের ফাঁক গলে কবজি ঘুরে মুঠের চারিপাশে শক্ত করে জড়িয়ে ফেলে। প্যাচটি শক্ত কিন্তু নিখুঁত। তারপর একইভাবে তা বাঁ হাতের কবজিতে ঘুরিয়ে আঙুলে আটকে নেয়। হাতে র্যাপিং শেষে সে এবার ঘুষি মারতে শুরু করে। কাপড়ের নিচের হাড়গুলো যেন গরম লোহার মতো জ্বলছে। এবার সে এগিয়ে আসে ব্যাগের কাছে। তার পা দুটো মাদুরের উপর দাঁড়ানো, হাঁটু খানিকটা বাঁকানো, শরীরের সামান্য সামনে ঝুঁকে আছে। এবার ঘাড় ঘুরিয়ে কর্কর শব্দ তুলে সে গভীর শ্বাস টেনে এক ঝটকায় মুঠ বাঁধে। এক পা একটু পেছনে সরিয়ে নিয়ে ভারসাম্য খুঁজে নেয়। দুই কাঁধ একসঙ্গে শক্ত হয়ে ওঠে, পেটের পেশি টান হয়। আর ঠিক সেই মুহূর্তে পাঞ্চিং ব্যাগের দিকে ছুড়ে দেয় প্রথম ঘুষি।
ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, ঘামে ভেজা চুল কপালে লটকে আছে, বলিষ্ঠ পেশিবহুল উজ্জ্বল শ্বেতবর্ণ শরীরে ঘাম জমে চিকচিক করছে, যেন প্রতিটি ঘুষির পর তার ভেতরের তাপ ছড়িয়ে পড়ছে বাইরে। তার বুকের পেশি, বাহু আর কাঁধের শিরাগুলো রক্তচাপের তালে তালে স্পন্দিত হচ্ছে। পেটের 6টি পেশি যেন খোদাই করা কোনো ভাস্কর্য, হাড় ভাঙা পরিশ্রমের নিটল নিদর্শন। প্রতিটি ঘুষি ছিঁড়ে ফেলছে নিঃশব্দতাকে, থপ থপ থপ। চিবুক শক্ত করে ধরা, ঠোঁট দুটো একসঙ্গে চেপে রেখেছে, যেন ক্ষোভ আর সংবরণে গাঁথা এক নীরব প্রতিজ্ঞা। চোখ দুটো জ্বলছে রক্তিম জিদের আগুনে, যেন তাকালেই আগুন ছিটকে পড়বে চারিপাশে। সেই দৃষ্টিতে ভেসে আছে একরাশ অব্যক্ত যন্ত্রণা। ঠিক কিছুক্ষণ আগের দেখা স্বপ্নটা যেন এখন তার জীবন্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তার নিঃশ্বাস ভারী, গভীর, যেন ভেতরের কোনো বেদনার গর্জন চাপা পড়ে যাচ্ছে ঘুষির শব্দে। একসময় সে আবার 2 হাত মোচড় দিয়ে প্রশস্ত করে, পা সরিয়ে এগিয়ে যায় ব্যাগের দিকে, আবার ঘুষি দেয় নিয়মিত, দৃঢ় ছন্দে ছন্দে। ঠিক তখনই দরজার বাহিরে এসে দাঁড়ায় তার ব্যক্তিগত সহকারী, হাতে একটি আইপ্যাড, চোখে স্পষ্ট এক শঙ্কা, ভীত দ্বিধান্বিত। লিও স্যারের আচরণে হঠাৎ এমন আগুনের ঝলকানিতে তার মন ভরে ওঠে উদ্বেগে। লিওনার বুঝতে পারে তার আগমন, কিন্তু থামে না, ঘুষির গতি একটুও কমে না। একসময় গর্জনের মতো কণ্ঠে বলে ওঠে, কামিং। তার কণ্ঠের দৃঢ়তা যেন দেওয়াল কাঁপিয়ে তোলে। তার পিয়ে আবাবিল পাসওয়ার্ড দিয়ে দরজার লক খোলে সেই উত্তপ্ত ঘরের মুখে উদ্বেগে। পা ফেলতে যেন ভয় পাচ্ছি। লিওনার এখনো পাঞ্চিং ব্যাগের সামনে ঘুষিতে ব্যস্ত, বাহ্যিক দেহকর্মে স্থির, কিন্তু চোখে দেখা যায় এক অনুপস্থিতি। সে যেন উপস্থিত এই ঘরে, কিন্তু ভাবছে অন্য কোথাও, এক মৃতপ্রায় অতীত, এক দহন, এক অজানা যুদ্ধ। পেন্ট হাউসের নিঃশব্দ অথচ দৃপ্ত জিম রুমে ঘন ঘন পাঞ্চের শব্দে প্রতিধ্বনিত হচ্ছে। লিওনার পাঞ্চিং ব্যাগে একের পর এক আঘাত হেনে যাচ্ছে। চিবুক শক্ত, কপালে টান টান লাইন, চোখে জেদ ও চাপা রাগ। তার শরীর থেকে ঝরে পড়ছে ঘাম, যেন প্রতিটি ঘামকণা তার ভেতরের ক্ষোভকে ধুয়ে বের করে আনছে। ঠিক তখনই আবাবিল গলা একটু নিচু করে সম্মান মিশ্রিত কণ্ঠে বলল, স্যার, আমাদের বাংলাদেশ যেতে হবে। 2 দিন পর লিও ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের শাখা লিও কোম্পানির প্রতিষ্ঠার 5 বছর পূর্তি। তারা বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করেছে। আপনার উপস্থিত ওদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। লিওনা তার কথা শেষ হওয়ার আগে আরেকটা পাঞ্চ মেরে থামল। অতপর পাঞ্চিং ব্যাগটা আলতো করে থামিয়ে টাওয়াল দিয়ে ঘাম মুছল। একপাশে রাখা পানির বোতল হাতে তুলে নিয়ে ছিপ খুলে গম্ভীর গলায় বলল, তুই যা, গিয়ে সামলে নে। আই এম নট ইন্টারেস্টেড ইন দিস। আবাবিল একটু ইতস্তত করল, চোখ নামিয়ে কিছুক্ষণ ভেবে নিয়ে আবার বলল, কিন্তু স্যার, ওরা অনেক দিন ধরে এই দিনের জন্য অপেক্ষা করছে। তারা বিশ্বাস করে 5 বছর পূর্তির এই বিশেষ সময়টা আপনি ওদের পাশে থাকবেন। আপনার উপস্থিতিটা ওদের কাছে সব থেকে বড় অনুপ্রেরণা, সবচেয়ে বড় প্রাপ্তি। তুই জানিস এই ফাকিং ইমোশনাল কথাবার্তা এই লিওনারের কাছে খাটবে না, তাই এসব বাদ দিয়ে কাজের কথা বল। ভর্ন বোচারের কাছের অস্ত্র ঠিকভাবে পৌঁছেছে? জি বস, এবং পরবর্তীতে এর থেকেও মাল বেশি লাগবে বলেছে। প্রবলেম নেই, পৌঁছে যাবে। তারা টুকটাক কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে এলিভেটর দিয়ে নিচে নেমে আসে। তারপর পৌঁছালো একটা ছোট্ট কুটিরের সামনে। লিওনার কুটিরের দরজা খুলতে একটি লালচে বাদামি রঙের সিংহ চোখ খুলে তাকালো। আবাবিল কুটিরের ভেতর প্রবেশ করতে পারল না, থেমে গেল, কারণ সিংহটি তার দিকেই লালচে চোখে গভীর রণধ্বনিতে তাকিয়ে আছে। লিওনার চুপচাপ এগিয়ে যায়, তার সিংহ দ্রাউকে বের করে নিয়ে আসে। গতকাল দ্রাউ এক লোককে দেখে হিংস্র হয়ে উঠেছিল, তাই তাকে তখন বন্দি করে রাখা হয়েছে। দ্রাউ অবাধ্য হলেও এখন মালিকের পাশে এসে গা ঘেঁষে আদর খায়। মাফিয়া বস লিওনার ঘাড় ঘুরিয়ে আবাবিলের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সাথে হেসে বলল, স্বয়ং যমরাজের কাছাকাছি থেকেও সামান্য এক সিংহকে ভয় পাওয়া হাস্যকর। আবাবিল গলা খাখানি দিয়ে কিছুটা আমতা আমতা করলেও বলার মতো কিছুই পেল না।
সে ভয় পাচ্ছে না নেকড়ের জন্য, ভয় পাচ্ছে অন্য এক জিনিসের জন্য, যা আপাতত সে দেখতে পাচ্ছে না, তবে কখন ফস করে শব্দ করে সামনে চলে আসবে কে জানে। ঠিক তখনই সুবিশাল এক অজাগর সাপ ফসফস শব্দ তুলে ধীর গতিতে এগিয়ে আসে। আবাবিল সাপটি দেখেই চোখ মুখ খিচে তুলে স্ট্যাচু হয়ে যায়, যেন বাতাসেই জমে গিয়েছে। লিওনার এই দৃশ্য দেখে আবারও তাচ্ছিল্যপূর্ণ হাসি দেয়। লিওস ব্ল্যাকথর্নের একটি বিশাল গাছ দাঁড়িয়ে আছে, যার ছায়ায় লুকানো রহস্য যেন ঘন অন্ধকারে মিশে আছে। লিওনার সেই গাছের নিচে দাঁড়ায়। গাছের শীর্ষে ঝুরঝুরে শাখার মাঝে ঝুলছে কাঠের তৈরি একটা ছোট্ট কুঠুরি। দূর থেকে দেখলে একদম স্বপ্নের মতো, কিন্তু সেই কল্পনাময় সৌন্দর্যের ঠিক নিচে লুকিয়ে আছে এক তীব্র ভয়াবহতা। গাছের শিকড়ের নিচে মাফিয়া বসের টর্চার সেল। যাদের এখানে বন্দি করা হয় তাদের কারোর কাছে এটি হয় অ্যাজেস্ট, যেখানে অবিরাম ব্যথা, দীর্ঘ কষ্ট এবং নিঃশেষ যন্ত্রণা ভোগ। আবার কারোর কাছে এটি সুফারডেল, কষ্টের অনন্ত উপত্যকা। গাছের পাশে দাঁড়ানো দুই গার্ড নিঃশব্দে সরে যায়। মাফিয়া বস তার জগার প্যান্টের পকেট থেকে রিমোট বের করে। একটি বাটনে চাপ দিলেই গাছের নিচের লুকানো দরজা খুলে যায়। মাফিয়া বস ঢুকে পড়ে গুহার দিকে। তার পালিত অজাগর সাপ জুন তার পিছু পিছু স্বাভাবিক গতিতেই নামতে থাকে। দুই বডিগার্ড তার পিছু নিয়ে আসে। উপরে থাকা আবাবিল জানে এখানে এখন যা ঘটবে তা ভয়ানক। শির দ্বারায় শিহরণের তীব্রতা ছড়িয়ে পড়ে। মাটির নিচে নামতেই দাঁড়িয়ে থাকা দুই গার্ড সরে যায়। মাফিয়া বস আবার রিমোটের বাটনে চাপ দিলে ধোঁয়াটে অন্ধকারের দরজা খুলে যায়। সামনে দৃশ্যমান হয় সারি সারি ছোট ছোট ঘর। মাফিয়া বস লিওনারের সুফারডেল, কষ্টের অনন্ত উপত্যকা। প্রবেশ করতেই নাকে লাগে মানুষের পচা দেহের তীব্র দুর্গন্ধ। চারিপাশে দাঁড়ানো গার্ডরা স্থির ভাস্কর্যের মতো, তবুও এই গন্ধ তাদের ভেতর থেকে নাড়িয়ে দেয়, নাক ঢেকে নেয়। কিন্তু মাফিয়া বস একদম স্বাভাবিক, যেন এই দুর্গন্ধ বহুবার তার নাকে প্রবেশ করেছে, অভ্যস্ত হয়ে গিয়েছে। চোখ ঘোরালেই দেখা যায় কঙ্কাল আর অর্ধপচা দেহ। পোকা গিজগিজ করছে, বাতাসে ভেসে বেড়াচ্ছে বমির গন্ধ। এক ঘর থেকে আরেক ঘরে কথা বলার সুযোগ নেই। মাফিয়া বস থেমে দাঁড়ায় এক বিশেষ সেলের সামনে। গার্ড চেয়ার এগিয়ে দেয়। সে বসে পড়ে, অদ্ভুত নিশ্চিন্ত ভাব নিয়ে। সামনে অর্ধমৃত অবস্থায় দাঁড়িয়ে আছে এক পুরুষ, রক্তে নাক মুখ ঢাকা, চেহারা চেনার উপায় নেই। চারিপাশে বমির ছিটি আছে, বোঝা যাচ্ছে এই পচা দেহের গন্ধ নাকে যাওয়ায় বমি করেছে। অন্ধকার ঘর, দেওয়ালের ফাঁক গলে টিমটিমে আলো পড়ছে। চারিদিকে ভেসে বেড়াচ্ছে কংক্রিট আর রক্তের গন্ধ। দেওয়ালে ঝোলানো ভারী শিকলগুলো ঠান্ডা ধাতব শব্দ তুলছে। এক কোণে দাঁড়িয়ে থাকা দুজন গার্ডের চোখে ভয়ঙ্কর শীতলতা, হাতে চাবুক ঝলসে উঠছে। এক গার্ডের চাবুক আঘাত হানতেই শিকলে বাঁধা পুরুষটির দেহ কেঁপে উঠল। একসময় বলিষ্ঠ আর অজেয় শরীরটা এখন রক্তে ভেজা, ক্ষত বিক্ষত, ভাঙা ভাঙা নিঃশ্বাসে কাঁপছে। মাত্র 15 ঘন্টায় তার বলিষ্ঠ শরীর ভেঙে এসেছে। এই 15 ঘন্টা যেন তার কাছে মৃত্যু যন্ত্রণা ছিল। সে চোখ পিটপিট করে তাকাতেই দেখতে পেল লম্বা প্রশস্ত কাঁধের অনাবৃত এক পুরুষ। খালি গায়ে জড়িয়ে আছে এক অজগর, যার ঠান্ডা দৃষ্টি যেন প্রতিটি শ্বাসকে বিষাক্ত করে তুলছে। আলো অন্ধকারের খেলা তার পেশি ভারী শরীরটাকে আরো ভয়ঙ্কর করে তুলল। জেমস তার সামনের মানুষটাকে মানুষকম দানব বলতে লাগলো। সে এই মানব রূপ দানবকে চিনতে পারে। লিওনার, আমেরিকার আন্ডারগ্রাউন্ডের সম্রাট, লিওস ব্ল্যাকথর্নের লিডার। লিওনার ঠোঁট গোল করে অবকার ভঙ্গিতে চুচু শব্দ তুলল। তার চোখের শিকারীকে নিয়ে খেলার নিষ্ঠুর আনন্দ। তারা ইংরেজিতে কথোপকথন শুরু করে। মিস্টার জেমস উইলিয়াম, মাফিয়া বসের সাথে খেলতে খুব ইচ্ছে ছিল, তো এখন কেমন লাগছে? রক্তাক্ত ঠোঁটে জেমস ভাঙা গলায় বলল, তুই আমার সাথে প্রতারণা করেছিস। লিওনার ধীরে ধীরে সামনে ঝুঁকল, ঠোঁটে কুটিল হাসি। প্রতারণা? হ্যাঁ, কালো জগতে প্রতারণা কোনো অপরাধ নয়, ওইটাই টিকে থাকার নিয়ম।
এখানে বিশ্বাস মানে অস্ত্র, আর প্রতারণা মানে বিজয়। তুই ভেবেছিলিস আমি তোর ফাঁদে পা দেব? ভুল করেছিস। এই খেলায় যে চোখ বুজে বিশ্বাস করে, সেই প্রথমে মরে। জেমসের চোখে রক্তিম আগুন জ্বলে উঠল। শরীর ভেঙে গেলেও গলায় গর্জন ফুটে উঠল। হ্যাঁ, কালো জগতে প্রতারণারই নিয়ম, কিন্তু মনে রাখিস, নিয়ম ভাঙতে ভাঙতে রাজারা মাটিতে গোড়াগড়ি খায়। আজ তুই জিতলি যেভাবে, কাল তোর ছায়ায় বিশ্বাসঘাতক হয়ে জন্ম নেবে। কালো দুনিয়ার মাটিতে প্রতারণার বীজ বোনা হয়, আর সেই বীজ একদিন তোর সাম্রাজ্যকে ছাই করে দেবে। মুহূর্তে লিওনারের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। সে চেয়ার ঠেলে দাঁড়ালো, চারপাশ যেন উপস্থিতিতে ভরে গেল। অজগরটি তার কাঁধ থেকে নেমে বুক বেয়ে গড়তে গড়তে ফুসফুস করল। বরফ শীতল অথচ বজ্র গম্ভীর কণ্ঠে লিওনার বলল, তুই ভেবেছিস প্রতারণার আগুন আমার সাম্রাজ্য চালাবে? হ্যাঁ, এই সাম্রাজ্য আগুনেই করা, রক্তেই সেচা। আমার চারিপাশে যারা হাঁটে, তাদের ছায়ার দামও আমি ঠিক করি। বিশ্বাসঘাতক জন্ম নেবে বলেছিস? মনে রাখিস, জন্ম নেওয়ার আগেই আমি সেই বীজ কেটে ফেলি। কালো জগতের রাজা আমি। এখানে কেউ জন্মায় না আমার অনুমতি ছাড়া, আর মরে আমার ইশারায়। একটু থেমে লিওনার নিচু স্বরে ফিসফিস করে বলল, ড্যানিয়েল বেঞ্জামিনের সাথে হাত মিলিয়ে আমাকে শেষ করতে চেয়েছিস? ভেবেছিস আমি জানবো না? এটা তো সব থেকে বড় ভুল। আর আমার কাছে ভুলের একটাই শাস্তি আছে, মৃত্যুদণ্ড। লিওনার মুহূর্তে গার্ডদের আদেশ দিল, কিল হিম। জেমস জানতো আর বাঁচার কোনো পথ নেই। তবু সে শেষবারের মতো কণ্ঠে আকুতি ভরে বলল, চোখে জল ভাসিয়ে, প্লিজ আমাকে ছেড়ে দাও। আর কখনো তোমার সাথে লাগতে আসবো না। এবার আমাকে ক্ষমা করে দাও, এবারের মতো জান ভিক্ষা দাও। কিন্তু লিওনারের চোখে কোনো উন্মাদনা বা দায় দেখা গেল না। ঠোঁটে এক ঠান্ডা হাসি ফুটে উঠল। যে অন্যের বুদ্ধিতে চলে, তার বেঁচে না থাকাই উচিত। জান ভিক্ষা চেয়ে বাঁচার চাইতে মরা বেশি সম্মানের। তাই তোকে মৃত্যুর পথে পাঠালাম। আর তোর কপাল ভালো, তুই সহজ মৃত্যু পাচ্ছিস। তুই ছিলি শুধু চাকর। অন্যের আদেশে আমাকে হত্যা করতে চেয়েছিস, কিন্তু আমি তো তোর মালিককেই শেষ করে দিয়েছি। এখন তো সময় এসেছে তোর পালা। লিওনার ঘাড়ে জোনকে নিয়ে ধীরে ধীরে টর্চার সেল থেকে বের হয়ে গেল। পেছন থেকে ভেসে এলো জেমসের গগনবিদারী চিৎকার। প্রতিটা শব্দ যেন ভয় আর বেদনার অগ্নিকুণ্ড। গার্ডরা চাবুকের লহমায় আঘাতে আঘাতে তার দেহকে তছনছ করে দিচ্ছিল। আর লবণ মরিচের গুঁড়া রক্তাক্ত ক্ষতে পড়তেই সেই যন্ত্রণা আরও তীব্র হয়ে উঠছিল। জেমসের চোখের আলো স্নান হয়ে আসছে। তার দেহের প্রতিটি আঘাত, প্রতিটি ক্ষত সব মিলিয়ে সৃষ্টি করছে এক ঘন শীতল ভয়ঙ্কর চাপ। অবশেষে জেমসের নিঃশ্বাস থেমে গেল। তার দেহে নীরব সেলটির ভিতরে ঝুলে রইল মৃত্যু আর তীব্র যন্ত্রণার এক অচল অঙ্গন। চারিপাশে নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতাও ভয়ঙ্কর, কারণ সেখানে শাসন করছিল লিওনারের শীতল নিষ্ঠুর চোখের অঙ্গ প্রকাশ। লিওনার বাইরে বের হয়ে আসতেই শরীর থেকে জুন নেমে চলে গেল। মাফিয়া বস এবার স্টাবলের দিকে গেল। সেখানে সাদা আর কালো রঙের দুটি ঘোড়া দাঁড়িয়ে আছে। সে তার কালো ঘোড়া বুলেটকে স্টাবল থেকে বের করলো। আবাবিল এতক্ষণ দাঁড়িয়ে ছিল, এখন আবার বুঝতে পারলো তার বস এখন কি করবে। সে চুপচাপ অন্যদিকে সরে গেল। লিওনার পায়ের চাবুক উঁচু করলো। মুহূর্তের মধ্যেই সে ঘোড়ার পিঠে উঠে বসলো। বুলেট এক ঝটিত গর্জন তুলল। তার সামনের দুই পা উঁচু হয়ে মাটিতে আঁচড় দিল। এক গার্ড এগিয়ে এসে একটা তোয়ালে এগিয়ে দিল মাফিয়া বসের দিকে। মাফিয়া বস গম্ভীর মুখে তা নিল। তারপর তারা ছুটতে লাগলো। ঝোপঝাড়, আঁকাবাঁকা পথ, গাছপালা সবকিছু ছুটে চলা ছন্দে মিলিয়ে গেল। প্রতিটি পায়ের ছোঁয়া মাটিকে কম্পিত করছে। বাতাস তাদের চারিপাশে বুনো নদীর মতো বয়ে যাচ্ছে। চুল ঠোঁটে ছুঁয়ে যায়। ঝর্ণার দিকে সরু পথে ঘোড়ার পায়ের তালে তালে শব্দ যেন হৃদয়ের তাল মেনে ছুটছে। ঝর্ণার কাছাকাছি আসতে লিওনার এক লাফে ঘোড়া থেকে নামলো। গভীর নিঃশ্বাস নিয়ে সে পা ডুবালো হিমেল জলে। প্রতিটি পদচারণা জলের বুদবুদ নাচতে লাগলো। মুহূর্তেই সে নিজেকে জলপ্রপাতের গভীরে হারিয়ে দিল, যেন প্রকৃতির শক্তি তার সঙ্গে মিলেমিশে গিয়েছে। বুলেট তখন শান্ত সবুজ ঘাস মাথা নিচু করে চিবোচ্ছে।
লিওনার ঝর্ণার নিচে দাঁড়িয়ে জলপ্রপাতের গর্জন আর পাতার শীতল হাওয়ায় কিছু মুহূর্তের জন্য নিজের অস্তিত্বকে বিসর্জন দিল। 1 ঘন্টা সাঁতার কাটার পর ভিজে শরীরে জল ঝরিয়ে উঠল সে। ততক্ষণে বুলেটও খেয়ে ফেলেছে। ঘাড়ে তোয়ালে ঝুলিয়ে লিওনার আবার ঘোড়ার পিঠে উঠল। তার বলিষ্ঠ শরীর থেকে পড়ে যাওয়া জল ছোট ছোট ঝর্ণার গড়ে বুলেটের পায়ের ধাক্কায় ছিটকে পড়ল। হ্যাজেল চোখের তীক্ষ্ণ দৃষ্টি সবকিছু পর্যবেক্ষণ করছে। বুলেট আবার গর্জন করে ছুটে চলল। লিওনার ফ্রেশ হয়ে পোশাক পরে রুম থেকে বের হলো। দেখতে পেল আবাবিল চিন্তিত ভঙ্গিতে ভাবুক হয়ে একবার এদিক আরেকবার ওদিক হাঁটছে। মাফিয়া বস ভুরো জোড়া কুঞ্চিত করে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে গুরু গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? আবাবিল চমকে উঠে মাফিয়া বসের দিকে তাকালো। তারপর থতমত মুখে বলল, কিছু না বস। মাফিয়া বস বরফ শীতল কণ্ঠে বলল, মাফিয়া বস লিওনারের সাথে মিথ্যা? আবাবিল আবার শঙ্কিত হয়, একটু হাসার চেষ্টা করে বলে, আসলে বল। মাফিয়া বস জিজ্ঞেস করে, ঝেড়ে কাশ, তুই কি বলতে চাস? আবাবিল ঋণাত্মকভাবে মাথা দোলায়, দুলিয়ে একবার হ্যাঁ আর একবার না বোঝালো। এমনভাবে কয়েকবার করলো। লিওনার এবার রাশভারী ধমক লাগালো। আবাবিল ভয়ে কেঁপে উঠল। সে বুকে থুথু ছিটিয়ে লিওনারের দিকে তাকালো। তাকাতেই থতমত খেয়ে গেল, কারণ লিওনার বুকে হাত গুজে তার দিকে ললাটে গভীর ভাঁজ ফেলে তাকিয়ে আছে। এটা দেখে সে শুষ্ক ঢোক গলধারণ করলো। তারপর আমতা আমতা করে কিছু বলতে যাবে, তার আগেই লিওনার তর্জনী আঙুল বাইরের দিকে তাক করে গর্জন করে বলল, আউট। সরি স্যার। আর তুই কি যাবি নাকি আমি তোকে দ্রাউয়ের কুটিরের মধ্যে ধাক্কা মেরে ফেলবো? কোনটা? তুই কিন্তু জানিস আমি যা বলি তাই করি। আবাবিল অসহায় ভঙ্গিতে বলল, আচ্ছা আচ্ছা চলে যাচ্ছি, তবে। লিওনার একইভাবে একগুঁইমে করে বলল, তুই রুমে যেয়ে বডি ওয়াশ করে আসবি। আপাতত তোর মুখটাও দেখতে চাই না আমি। আবাবিলের এখন হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে ইচ্ছে করছে। সামান্য এক কারণে এত সিন ক্রিয়েট করতে হবে, তা তার বোধগম্য হলো না। নিজের শরীরে জলজান্ত সাপ জড়িয়ে যখন রাখে তখন কিছু হয় না। বউ কান্নাকাটি করে নাকের পানি চোখের পানি তার পোশাকে ফেলবেনি, তখন ঠিকই সহ্য করতে পারবে। আর তখন সে দেখবে আর তার বসকে নিয়ে উপহাস করবে। ভাবতেই তার মনটা আনন্দে ভরে গেল। কিন্তু তার বস যে কাঠখোট্টা আর সাইকো, কোনো মেয়ে তাকে বিয়ে করবে না, এটা ভাবতেই আবার মনটা বিষণ্ণতায় ভর করলো। কিন্তু একটু আগেই তার বসের দেওয়া হুমকির কথা মনে পড়তেই সে ভাবনার জগৎ থেকে বের হলো। তারপর ইনোসেন্ট ফেস করে লিওনারকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একদমে বলল, আপনার বাবা ইমিডিয়েটলি বিটিতে ব্যাক করতে বলেছেন। এবার লিওনারের চোখ মুখ শক্ত হয়ে আসলো। সে কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলো, ওয়াই? আমি সঠিক জানি না, তিনি আমাকে এর থেকে বেশি কিছুই বলেননি। যা বলার আপনার সাথেই বলতে চাই। লিওনার এক গভীর শ্বাস ফেলে তারপর সময় নিয়ে কিছু একটা ভাবে। তারপর রুমের দিকে অগ্রসর হয়ে বলল, ওকে, বিডি ফ্লাইটের টিকিট কাটো।